নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর ক্র্যাক WBCS প্রিলিমস 2022কে উদ্দেশ্য করে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম, সেখানে আজ আমরা কোন রাজ্য কত সালে তৈরি হয়, তার সাথে স্টেট রিঅর্গানাইজেশন কমিটি সম্পর্কে জানবো, তিনটে স্পেশাল কমিটি সম্পর্কে আলোচনা করব, কিভাবে রাজ্যগুলোর বিভাজন হয় সেগুলো নিয়েও কিন্তু ডিটেলসে আমরা জানবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ না করে। চলুন একটু প্রমোশন করে নিই তার আগে, ভিডিওটা শুরু করার পূর্বে। তো এই প্রমোশনের পার্টটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন যদি আপনারা দেখতে না চান। তো WBCS প্রিলিমস 2022-এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্যাপসুল রয়েছে, দাম মাত্র 50 টাকা। এখানে কী কী পাবেন? জানুয়ারি 2021 থেকে ফেব্রুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স, আপডেটেড ইউনিয়ন বাজেট, ইকোনমিক সার্ভে, গভর্নর, সিএম এবং মিনিস্টারদের লিস্ট, WBCS জন্য স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের PDF। তো এর সাথে কিন্তু এগুলো সব একসাথে পেয়ে যাচ্ছেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে পেয়ে যাবেন। রিসেন্টলি এসএসসির ইউডিসির এক্সাম হয়েছে, টোটাল 100টা জিকে কোশ্চেনের মধ্যে 20+ কোশ্চেন শুধুমাত্র এই ক্যাপসুল থেকেই কিন্তু এসছে। যারা এক্সাম দিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই দেখতে পেয়েছেন সেটা। আর WBCS প্রিলিমসের কমপ্লিট পেইড ক্র্যাশ কোর্স আছে এখানে, তো অনেকেই কিনে ফেলেছেন, আপনারা দেরি করবেন না, তাহলে কিন্তু রিভিশনের প্রবলেম হয়ে যাবে। দেখুন এইভাবে পরপর কিন্তু ক্লাস দেওয়া রয়েছে, 30 মিনিট, 36 মিনিট, 33 মিনিট, 50 মিনিট, এরকমভাবে কিন্তু ক্লাস দেওয়া রয়েছে। কীভাবে কিনবেন এই লিঙ্কে ক্লিক করবেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই লিঙ্কে ক্লিক করে আপনারা গুগল ফর্মে যাবেন, গুগল ফর্মে UPI ID, ব্যাঙ্ক ডিটেলস, QR কোড দেওয়া থাকবে। ওখানে আপনারা পেমেন্ট করে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে গুগল ফর্মে নিজের নাম, ইমেল ID এবং পেমেন্ট প্রুফ দিয়ে সাবমিট করুন। 4 থেকে 6 ঘন্টার মধ্যে কিন্তু আপনার কাছে লিঙ্ক চলে যাবে। আশা করা যায় এর মধ্যে থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন আসবে, আর যদি কমন নাও আসে আপনারা কিন্তু কনসেপ্ট ইউজ করে সেই কোশ্চেনগুলোকে সলভ করতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলুন আমরা এবার শুরু করব। তো দেখুন, আমাদের এই যে স্টেট রিঅর্গানাইজেশন কমিটি বা রাজ্যের পুনর্গঠন কমিটি, এটা সম্পর্কে আমাদের আলোচনা করতে গেলে প্রাথমিক পর্যায়ে আমাদের চলে যেতে হবে। প্রাথমিক পর্যায়ে বলতে আমাদের ভারত স্বাধীন হয় কত সালে? 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তখন প্রচুর প্রিন্সলি স্টেট ছিল, প্রচুর এমনি স্টেট ছিল, সাধারণ ছোটো ছোটো স্টেট ছিল, তার সাথে সবচেয়ে বেশি ছিল প্রিন্সলি স্টেট, অর্থাৎ যেখানে রাজা রাজরা এরকম ছিল। তো এই সময় সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে করা হয় কি? সর্দার বল্লভভাই প্যাটেলকে করা হয় হোম মিনিস্টার, এবং জওহরলাল নেহেরু, তাকে করা হয় প্রাইম মিনিস্টার। তো সর্দার বল্লভভাই প্যাটেল নিজ দায়িত্বে সমস্ত 550টার কাছাকাছি যে প্রিন্সলি স্টেটগুলো ছিল, সমস্ত স্টেটকে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার কথা বলে। তো ভারতের অন্তর্ভুক্ত হওয়ার কথা বললেও কিছু স্টেট কিন্তু এখানে বাধা দেয়, যে কিছু স্টেট বলে আমরা ভারতের অন্তর্ভুক্ত হব না। যেমন ধরুন জুনাগড়, তারপরে হায়দ্রাবাদ, এরা কখনোই চাইছিল না যে তারা ভারতের অন্তর্ভুক্ত হবে, কাশ্মীরও ভারতের অন্তর্ভুক্ত হতে চাইছিল না। তো এই কন্ডিশানে যে রাজ্যগুলো, যে প্রিন্সলি স্টেটগুলো ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, সেগুলোকে রাজ্যের আকারে যদি ভাগ করতে হয়, 1947 সালের ঘটনা নয় কিন্তু, এটা একটু পরের ঘটনা। তো এই রাজ্যগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করতে গেলে কিসের বেসিসে ভাগ করা হবে, সেটা নিয়ে কিন্তু একটা কনফিউশন দেখা যায়। কেউ কেউ বলেন যে রাজ্যের ভাষার বেসিসে, একটা নির্দিষ্ট বাংলা ভাষার যে অঞ্চলটা, সেটা একটা নির্দিষ্ট নাম দিয়ে একটা রাজ্য হোক, যেখানে শুধুমাত্র হিন্দি ভাষা সেটা একটা আলাদা রাজ্য হোক। তো এইরকম বিভিন্ন রকম ভাষার ভিত্তিতে রাজ্যের ভাগ করার কথা ওঠে। তো এই সময় বিভিন্ন রকম কমিটি গঠন করা হয়। কী কী কমিটি? এখানে 3টে কমিটির নাম প্রধানত ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই ধর কমিটি, একটা হচ্ছে JPV কমিটি, আর একটা হচ্ছে ফজল আলী কমিশন বা ফজল আলী কমিটি। তো প্রথমে আমরা ধর কমিটি সম্পর্কে দেখব। দেখুন, ধর কমিটি সাধারণত 1947 সালে এই কমিটি কিন্তু গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারাই কিন্তু তৈরি করা হয়। ফাইনালি এখানে SK ধর এই কমিটির হেড হন, এবং এই কমিটি কি রিকমেন্ডেশন দেন? এই কমিটি বলেন যে রাজ্যের পুনর্গঠন অবশ্যই করা উচিত, কিন্তু রাজ্যের পুনর্গঠন করা উচিত ভাষার ভিত্তিতে। অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম, যেখানে শুধুমাত্র বাংলা ভাষা চলে সেখানে মানে বাংলা স্টেট হবে, যেখানে হিন্দি ভাষা চলে বা যেখানে তামিল ভাষা চলে তার ভিত্তিতে আলাদা আলাদা স্টেট গঠন হবে। কিন্তু এটাকে তখন কিন্তু স্বীকৃতি দেওয়া হয়নি। কেন স্বীকৃতি দেওয়া হয়নি? কারণ এই যে প্রসেস, এভাবে যদি ভাষার ভিত্তিতে রাজ্যকে ভাগ করা হয়, তাহলে আঞ্চলিকতাবাদকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হবে, আর সেটা তখনকার দিনের গভর্নমেন্ট চায়নি যে আঞ্চলিকতাবাদ বেশি প্রাধান্য পাক। তার মানে কি? আঞ্চলিকতাবাদ মানে একটা নির্দিষ্ট অঞ্চলে শুধুমাত্র একটাই ভাষা চলবে, সেক্ষেত্রে ডাইভার্সিটিটা একটু নষ্ট হবে। তো এই প্রবলেম কিন্তু হয়েছিল। তো এই জন্য ধর কমিটির যে রিকমেন্ডেশন সেটাকে কিন্তু নেওয়া হয়নি। দেখা গেল কি JPV কমিটি, এটা 1948 সালের ডিসেম্বরে এটা তৈরি করা হয়। JPV, জওহরলাল নেহেরু, ভিতে সর্দার বল্লভভাই প্যাটেল, এবং জেতে জওহরলাল নেহেরু, ভিতে বল্লভভাই প্যাটেল এবং পিতে পট্টবী সীতারামাইয়া। এই তিনজন এই JPV কমিটির 3জন মেম্বার। এই JPV কমিটি, এই কমিটিও কিন্তু বলে যে স্টেট যে রিঅর্গানাইজেশন বা রাজ্যগুলোর যে ভাগ, সেটাও ভাষার ভিত্তিতে করা উচিত। কিন্তু এক্ষেত্রে কিন্তু জনগণ
বাধা দেয়, জনগণ এখানে এই ক্ষেত্রে খুবই সমর্থন জানায়, কিন্তু ফাইনালি কিন্তু এটাকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়। কেন ক্যান্সেল করে দেওয়া হয়? তার কারণ আবার সেই আঞ্চলিকতাবাদ এখানে এসে মূল প্রবলেম এসে দাঁড়ায়। কিন্তু তারপরে যখন ফজল আলী কমিশন গঠন হয়, এটা 1953 সালে, তখন প্রথম অন্ধ্রপ্রদেশকে ভাষাভিত্তিক রাজ্যের বেসিসে কিন্তু ভাগ করা হয়। ভাগ করা অ্যাকচুয়ালি হয় না, তখন গঠিত হয়, ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয় অন্ধ্রপ্রদেশ 1953 সালে ফার্স্ট টাইমের জন্য। তো এই সময় তখন কিন্তু এটাকে সিরিয়াসলি নেওয়া হলো যে অবশ্যই রাজ্যগুলোকে ভাষার ভিত্তিতেই ভাগ করা উচিত, না হলে কিন্তু অনেক প্রবলেম দেখা যাবে। যেমন ধরুন একটা সিম্পল এক্সাম্পল, আমাদের ওয়েস্ট বেঙ্গল সাধারণত বাংলা ভাষা এখানে প্রাধান্য পেয়ে থাকে। এখানে ওয়েস্ট বেঙ্গলে যদি তামিল ভাষা চলতো, বাংলা ভাষা চলতো, তারপরে তেলেগু ভাষা চলতো, সব রকম ভাষা যদি ওয়েস্ট বেঙ্গল চলতো, একটা সিম্পল ভেবে দেখুন, যে কোনো একটা ধরুন এক্সাম কন্ডাক্ট করানো হচ্ছে, সেখানে 3টে থেকে 4টে ল্যাঙ্গুয়েজ রাখতে হতো, সেটা অনেক বেশি প্রবলেমেটিক। তো শুধুমাত্র এটা একটা এক্সাম্পল, এরকম কিন্তু বহু রকম প্রবলেম হতো, বিভিন্ন গভর্নমেন্টের অফিসিয়াল যে কোনো কাজে প্রচুর প্রবলেম দেখা যেত। তো এই প্রবলেমের জন্য কিন্তু তখন পরবর্তীকালে এরকম মেনে নেওয়া হয় যে অবশ্যই ভাষাভিত্তিকভাবে রাজ্য গঠন বা রাজ্যের পুনর্গঠন করা উচিত। তাহলে জেপিভি কমিটি এখানে কি বলেছিল? জেপিভি কমিটি কিন্তু সায় দেয়নি, প্রচণ্ড পরিমাণে জনসমর্থন ছিল, কিন্তু জেপিভি কমিটি প্রাথমিক পর্যায়ে সায় দেয়নি, কিন্তু এই যে ফজল আলী কমিশন গঠন হওয়ার পরে জেপিভি কমিটি কিন্তু এখানে সায় দেয় এটার। আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবারে আমাদের যেটা পরীক্ষায় ইম্পর্টেন্ট, এই যে কমিটিগুলোর নাম আপনাদের মাথায় রাখতে হবে, কত সালে গঠিত হয়েছিল সেগুলো মাথায় রাখবেন। ফজল আলী কমিশন 1953, জেপিভি কমিটি 1948, আর ধর কমিটি 1948 এখানে লেখা রয়েছে, কিন্তু এখানে রিপোর্টটা পেশ করা হয় 1948, কিন্তু গঠন হয় 1947 সালে। তো এইগুলো মনে রাখবেন, পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে কোন স্টেট কত সালে গঠিত হয়, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। তো প্রথমে দেখুন, এটা WBCS ম্যানুয়াল থেকে কভার করা হচ্ছে। 1956 সালে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। 1956 সালে অন্ধ্রপ্রদেশ এবং 1956 সালে কিন্তু কেরালা গঠিত হয়। একটু নজর দেবেন, 1956 সালে অন্ধ্রপ্রদেশ এবং কেরালা গঠিত হয়। একটু আগে বললাম 1953 সালে অন্ধ্রপ্রদেশ প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয়। দেখুন, অন্ধ্রপ্রদেশ ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয় 1953 সালে, কিন্তু ভাষার বেসিসে ভাগ করা হয়, রাজ্যকে ভাগ করা হয় সেটা 1956 সালে প্রথম অন্ধ্রপ্রদেশকে। তারপর 1956 সালে কর্ণাটক গঠিত হয়। 1973 সালে কিন্তু কর্ণাটক নাম গ্রহণ করে। 1960 সালে বোম্বে পুনর্গঠন আইনের মাধ্যমে বোম্বে প্রদেশ বিভক্ত হয়, গুজরাট এবং মহারাষ্ট্র নাম নেয়। 1963 সালে নাগাল্যান্ড রাজ্য গঠিত হয়। 1966 সালে পাঞ্জাব বিভক্ত হয়ে পাঞ্জাব এবং হরিয়ানা হয় এবং চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। 1970 সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যের মর্যাদা পায়। 1971 সালে মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয় স্বীকৃতি পায়। 1974 সালে সিকিম ভারতের সহযোগী রাজ্যের মর্যাদা পায় এবং 1975 সালে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয় না সিকিম কত সালে স্টেট হয়, জিজ্ঞাসা করা হয় কিন্তু WBCS প্রিলিমসে জিজ্ঞাসা করার চান্স কম। WBCS জিজ্ঞাসা করা হবে যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে কত সালে সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। তাহলে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1975 সালে কিন্তু সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। 1986 সালে মিজোরাম এবং অরুণাচল প্রদেশ, গোয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1987 সালে গোয়া গঠিত হয়। আর এখানে 31 অক্টোবর 2019 থেকে জম্মু এবং কাশ্মীর রাজ্যটি ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়, যাদের নাম হয় জম্মু এবং কাশ্মীর, এবং তার সাথে কিন্তু লাদাখ, দুটো কিন্তু আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল পরিণত হয়। এখান থেকে প্রত্যেকটি ইম্পর্টেন্ট, কোনোটি বাদ দেওয়ার মতো নেই, যে কোনো পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি স্লাইড বলতে পারেন, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনাদের কাছে যদি WBCS ম্যানুয়াল থেকে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আবার আমি রিপিট করে দিচ্ছি, 1956 সালে 14টি কেন্দ্রশাসিত এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল, 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। 1956 সালে অন্ধ্রপ্রদেশ, কেরালা গঠিত হয়। 1956 সালে কর্ণাটক গঠিত হয় এবং 1973 সালে কর্ণাটক নাম গ্রহণ করে। 1960 সালে গুজরাট এবং মহারাষ্ট্র গঠিত হয়। আমি স্টার দিয়ে দিচ্ছি, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে অন্ধ্রপ্রদেশেরটা। তারপর 1963 সালে নাগাল্যান্ড ইম্পর্টেন্ট, এইটা পাঞ্জাব হরিয়ানা ইম্পর্টেন্ট। 1970 সালের থেকে বেশি ইম্পর্টেন্ট এই 1974 সালে এটা। 1986 সালে মিজোরাম অরুণাচল প্রদেশ, 1987 সালেরটা ইম্পর্টেন্ট বেশি। 1987 সালে এই যে গোয়া ইম্পর্টেন্ট। আর এই যে লেটেস্ট এটা তো আপনারা প্রত্যেকেই জানেন। তো মোটামুটি এইগুলো যদি ভালো করে মুখস্থ করতে পারেন, আশা করা যায় কমন আসবে। তবু আমি বলবো অল্প যেহেতু কয়েকটা রয়েছে, প্রত্যেকটা মাথায় রাখুন, পরীক্ষায় কিন্তু এখান থেকে একটি কোশ্চেন দেখা গেলেও যেতে পারে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি টপিক। তো এই ছিল আজকের ভিডিও। আর আপনারা কিন্তু এই কোর্স নিতে পারেন, সম্পূর্ণ পেইড কোর্স। এখানে সম্পূর্ণ ইকোনমি রয়েছে, পলিটি রয়েছে, এখানে হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ডিটেলসে কভার করা হচ্ছে ডে বাই ডে, এবং আপনারা কিন্তু এটাকে লিঙ্ক নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলুন আজকের মতো গুড বাই, নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।